নমস্কার বন্ধু, আমি মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, আপনারা নিশ্চয়ই এতক্ষণে অবগত হয়েছেন যে আগামী 7ই মে 2025 বুধবার মহামান্য সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি 18তম বার হিসাবে উঠতে চলেছে। 3 জাজেস বেঞ্চ, মাননীয় বিচারপতি বিক্রম নাথ, মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল আর মাননীয় বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। আপনারা জানেন যে ডিএ মামলাটি বহুদিন ধরে আমাদের দেশের সর্ববৃহৎ যে আদালত মহামান্য সুপ্রিম কোর্টে দর্জ হয়ে আছে। মানে মামলাটি উঠছে না যে তা না, মামলা উঠছে, মামলা সিরিয়াল পর্যন্ত বহুবার এসছে, কিন্তু মামলাটি শোনা হয়নি। ইতিমধ্যে দুটো বেঞ্চের ইতি ঘটেছে। 3য় নম্বর বেঞ্চ, যেই বেঞ্চে আমরা অনেকটা আশার আলো দেখেছিলাম, গত 25শে মার্চ 2025 সেখানে মাননীয় সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে 44 নম্বরে মামলাটি উঠেছিল। সেদিন মাননীয় সঞ্জয় কারোলের যে বডি ল্যাঙ্গুয়েজটা বলাটা অন্যায়, অনুচিত, তার যে মনোভাব আমরা লক্ষ্য করেছিলাম মাননীয় বিচারপতি সঞ্জয় কারোলের, তিনি কি বলেছিলেন সেটা আমি এর আগের ভিডিওতেও আমি প্রকাশ করেছি। তিনি প্রথমেই বলেছিলেন যে এই ডিএ মামলা সম্বন্ধে আমি ওয়াকিবহাল, অর্থাৎ তিনি এই ডিএ মামলাতে আরও বেশ কয়েকবার বসেছে এবং তিনি বলেছে এই মামলাটি আমি আগামী, প্রথমে তিনি 14 তারিখ বলেছিলেন, 15 তারিখ, 14-15 আমাদের এই রাজ্যে একটা উৎসব আপনারা জানেন, সেক্ষেত্রে পরবর্তীকালে 22 তারিখ 22/4/2025 ডেটটা ফিক্সড করে দেয় মাননীয় সঞ্জয় কারোলেরই বেঞ্চ। এটা সকলেরই জানা আছে। এবার দেখুন, এই যে মাননীয় সঞ্জয় কারোল, বিচারপতি মাননীয় সঞ্জয় কারোল, তিনি কেন বললেন যে এই ডিএ মামলা সম্পর্কে আমরা ওয়াকিবহাল? কারণ আপনারা সকলেই জানেন 28শে নভেম্বর 2022 মাননীয় বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং মাননীয় বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চে মামলাটি প্রথম উঠেছিল এবং সত্যি কথা বলতে কি খুব অল্প সময়ের মধ্যেই 8 বার মামলাটা উঠেছিল। অল্প সময় কার না, মাননীয় বিচারপতি দীনেশ মাহেশ্বরীর কথা বলছি। মাননীয় বিচারপতি দীনেশ মাহেশ্বরী গত মে 23 সালের মে মাসে তিনি অবসর গ্রহণ করেছেন। তাহলে 28শে নভেম্বর 2022 থেকে তিনি 28/4/2023 আমরা হিসাব করেছি 6 মাসের মতো, তাতে 8 বার মামলাটা উঠেছে। এবং সত্যি কথা বলতে কি, ওই যে 28/4/2023 মাননীয় দীনেশ মাহেশ্বরীর সঙ্গে মাননীয় বিচারপতি এই সঞ্জয় কারোল মহাশয় উপস্থিত ছিলেন। অর্থাৎ তিনি হয়তো নজরে রেখেছেন যে 8 বার মামলাটা উঠল, তিনি এরপরে আর মামলায় অংশগ্রহণ করতে পারবেন না, কারণ 28/4/2023 যখনও তিনি মামলাটা শুনলেন না, নিশ্চয়ই তার বোধহয় 15ই মে 2023 অবসর গ্রহণের তারিখ ছিলেন, তিনি অবসর নেবেন, কিন্তু মামলাটা শোনা হয়নি। তার সাক্ষী ছিলেন মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল মহাশয়। পরবর্তীকালে এই যে দীনেশ মাহেশ্বরীর সঙ্গে যিনি দ্বিতীয় বিচারপতি হিসাবে যিনি ছিলেন, তিনি হৃষিকেশ রায়, তিনি প্রথম বিচারপতির স্থান গ্রহণ করলেন। পরবর্তীকালে মামলাটা ডেট দিয়েছিলেন, সেই ডেটটা হয়েছিল 14/7/2023। 14/7/2023 মাননীয় বিচারপতি হৃষিকেশ রায়ের সঙ্গে মাননীয় বিচারপতি পঙ্কজ মিতাল দ্বিতীয় সহযোগী বিচারক ছিলেন। সেই দিন সরকারি অ্যাডভোকেট তিনি বললেন যে মামলাটা এক্সটেন্সিভ হিয়ারিং পর্যায়ে রাখুন, কারণ এটা বিস্তৃত শুনানির দরকার।
মাননীয় ঋষিকেশ রায় সেটা অ্যাকসেপ্ট করলেন। এই ঋষিকেশ রায়ের সঙ্গে সেই সময় ছিলেন যে পঙ্কজ মিতাল ছিলেন, সেটার অর্ডারও হয়েছিল এক্সটেন্সিভ হিয়ারিং হবে, এবং সেটা হবে 3/11/23 3/11/23 এক্সটেন্সিভ হিয়ারিং 3/11/23 মামলা উঠল, এবং সেখানে এই ঋষিকেশ রায়ের সঙ্গে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল উপস্থিত ছিল। তিনি তো অর্ডারটা দেখেছে, ওখানে তো অর্ডারটা থাকে, ফাইলের মধ্যে অর্ডার থাকে। এর আগে কি বলা হয়েছিল? অর্ডারে বলা হয়েছিল এক্সটেন্সিভ হিয়ারিং করবে, কিন্তু না, ধারে কাছেও গেল না, এক্সটেন্সিভ হিয়ারিং এর ধারে কাছেও গেল না, মামলাটা শুনলই না। অর্থাৎ মামলাটা যে শোনা হলো না, মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল কিন্তু শুনলো, কিন্তু এক্সটেন্সিভ হিয়ারিং এর অর্ডার করেছিল এর আগের সময়। স্বাভাবিকভাবে তারপরে মামলা যথারীতি উঠছে তো হচ্ছে না, হচ্ছে না, একদম পরবর্তীকালে 7/1/25 ঋষিকেশ রায় এবং JSVN ভাট্টি বেঞ্চে মামলাটা উঠল। ওটাই হচ্ছে শেষ ঋষিকেশ রায়ের মামলা, ছিল 15তম। অর্থাৎ 8 বার মাননীয় বিচারপতি দীনেশ মাহেশ্বরী 6 মাসের মধ্যে 8 বার উঠেছে। তখন তবুও শুনানির কথাটা বলবো না, কিছুটা কনভারসেশন হয়েছে। সরকারি অ্যাডভোকেট তার কাছে জানতে চেয়েছে কেন ডিএ দিচ্ছেন না, না অনেক টাকা খরচ, 41,000 কোটি টাকা খরচ, 3,19,000 কর্মচারীকে দিতে হবে, কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, এই নানাবিধ, যার সঙ্গে সত্যি কথা বলতে এসএলপির কোনো সংযোগ নেই। কিন্তু মামলাটা কিন্তু শুনে কিন্তু কিছু একটা করতে পারতো, নয় অ্যাডমিশন হতো, নাহলে ডিসমিস হতো। অ্যাডমিশন স্টেজে তো মামলাটা ছিল, কিন্তু হয়নি। ঋষিকেশ রায় 7/1/25 তার শেষ শুনানির জন্য তিনি এসে উপস্থিত হলেন। ঋষিকেশ রায়ের সঙ্গে ছিলেন ওই JSVN ভাট্টি। সেই দিনও না শুনে তিনি রিটার্ন করবেন ওই জানুয়ারি মাসের, 25 সালের জানুয়ারি, 31শে জানুয়ারি রিটার্ন করবেন। তিনি 3 মাস দিয়ে মামলাটিকে পিছিয়ে উঠে চলে গেল। অর্থাৎ তার কাজ শেষ, তাহলে কি হলো? অর্থাৎ এই যে এখানে ডিউরেশন প্রায় 18-19 মাস, তিনি 7টা মামলা ডেট পেয়ে 18-19 মাস সময় অতিবাহিত করেছে। কে? না মাননীয় বিচারপতি ঋষিকেশ রায়। সঞ্জয় কারোল 2-3 বার বসেছিল বলে বোধ করি, আমরা জানি না সুপ্রিম কোর্টের রকম সকম তো আমাদের জানা নেই। 25/3/2025 বেঞ্চ চেঞ্জ হলো, নয়া বেঞ্চ গঠন হলো। তাতে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলাটা উঠল 44 নম্বরে। এটা এর আগেও বলেছি, আবারও বলছি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। সেদিন তিনি ওই কথাটাই বলেছিলেন প্রথমে উঠে, যে ডিএ মামলা সম্বন্ধে আমি ওয়াকিবহাল। মিস্টার সিংভি, আপনারা কেন ডিএ দিচ্ছেন না, কেন ডিএ মামলা ডিসমিস হবে না, এই প্রশ্নটাও ছুড়েছিলেন। সেই আবার একই কথা, 40,000 কোটি টাকা খরচ হবে, কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। অবশ্য সেই ব্যাপারে তিনি আর কোনো মন্তব্য করেনি। তিনি শুধু একটা কথাই বলল যে মামলাটা আমি শুনবো এবং টপ অফ দ্য লিস্টে রেখেই শুনবো। তখন এই যে ডেটটা নিয়ে, যেটা আমি আগেও বলেছি, হ্যাঁ, মাননীয় বিকাশবাবু বলেছিলেন যে 10 তারিখের পরে মামলাটা যাতে শোনা হয়। সেটা শুধু বিকাশবাবুর তার ব্যক্তিগত কাজ থাকতেই পারে, সবাই তার কাজ পারে। এবং আমরা বিকাশবাবুর সঙ্গে গিয়ে বলেছি, বিকাশবাবু বলেছিল যে এবার মামলাটা শুনবে, আমরা মামলাটা শুনবে, কিন্তু পরবর্তী দিনে শুনবে। আজকে 44 নম্বর আছে লাস্ট, সেটা শুনবে না। আমি এখানে অনলাইনে থাকবো, পরবর্তীকালে মামলাটা যেদিন তিনি দেবেন সেদিন আমি সশরীরে উপস্থিত হব। সেই কথাটা আমাদের দিয়েছিল, এবং সত্যি কথাই বলতে মামলাটা তো শোনেনি, শুধু কি বলেছিল, মিস্টার ভট্টাচার্য আমি মামলাটা শুনবো। তখন বিকাশবাবু বলেছিলেন যে মাই লর্ড, যে এটা 10 তারিখের পরে। তখন তিনি নিজেই বললেন 12 তারিখে, মানে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে আবার সেটা চেঞ্জ হয়ে বললো 14 তারিখ,
14 তারিখেও অনেকে মানে সরকারি আইনজীবী অভিষেক মনু সিংভি সেটাকে আরো 7 দিন বেরিয়ে 22 তারিখ করেছে। খুব একটা দেরি না, আমরাও মেনে নিয়েছি। আমরা কেন, দেখুন ব্যাপারটা কি, 7 দিনের মধ্যে যদি মামলা পড়ে আমাদের পক্ষে যে কিছু আমাদের পয়সা করি তুলতে হবে, সেই কারণে আমরাও বলেছিলাম যে আমাদের দিন 15 2 সপ্তাহ সময় হলে আমাদের সব থেকে ভালো হয়, এটা আমরা বলেছিলাম। সাধারণ কর্মচারীরা তো স্বাভাবিক নিয়মে চাইবে। আমি যদি সাধারণ কর্মী হিসাবে থাকতাম, আমাদের মামলা যদি না হতো, তাহলে আমিও ভাবতাম আজকে মামলাটা হলো না, যাতে 7 দিন পরে 5 দিন পরে আবার মামলাটা হয়, যাতে কিছু একটা হয়। কিন্তু যারা মামলাকারী তাদের তো সত্যি কথা বলতে অনেক পয়সা করি প্রয়োজন হয়। তা যাই হোক, সেটা ছিল 25 দিন, মামলাটা 22/4 অর্থাৎ 27-28 দিন, মাসখানে। সেই দিনটা আসলো, টপ অফ দ্য লিস্টে রেখে মামলাটা শোনা হবে সেই কথা বলল, কিন্তু কজ লিস্টে দেখলাম 22/4/2025 3 জাজেস বেঞ্চ হয়েছে এবং তাতে 51 নম্বর, এবং সেই 50 এবং 51 এই দুটো মামলা হাইড আপ অন দ্য টপ আপ বলে লেখা আছে। সেটার মানে বুঝলাম যে মামলাটা 50-51 থাকলো, একটা 50 এবং একটা 51 সেখানে টপে এনে মামলাটা শোনা হবে। স্বাভাবিকভাবে আমরা সকলেই, মাননীয় বিকাশবাবু, ফিরদৌস, আমাদের যে টিম, মাননীয় আইনজীবীদের টিম, আমরা দুজন, আমি এবং আমার প্রেসিডেন্ট সহযোগে উপস্থিত ছিলাম। কিন্তু কোনো কারণে হোক মাননীয় সঞ্জয় কারোল ওই দিন উপস্থিত ছিলেন না। ফলে ডিভিশন বেঞ্চ হিসাবে মামলাটা চলেছে 1 থেকে তাতে 41 নম্বর পর্যন্ত মামলা উঠে সেখানে শেষ হয়ে গেছে। আমরা ভিতরে ছিলাম, আমরা দেখেছি, আমরা যে মামলা যে চলছিল তাতে 2জন মাননীয় বিচারপতিকে আমরা দেখেছি। তাতে মাননীয় বিচারপতি বিক্রম নাথ, আমাদের মনে হয়েছে যে তিনি বিচারপতি হিসাবে ভালোই বলবো। সেক্ষেত্রে 3 জাজেস বেঞ্চ হয়েছে। আগামী 7ই মে 2025 মামলাটা সেকেন্ড ম্যান হিসাবে আছে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল। এখন 2 নম্বর মামলাটা উঠবে, অবশ্যই উঠবে, কিন্তু আমরা দেখুন সত্যি কথা বলতে কি, বহুবার আমরা দেখেছি বহু কর্মচারী এবার যে মন্তব্যগুলো হয়েছে, না বিরূপ মন্তব্য হয় বলে আমাদের কোনো অসুবিধা নেই, এটা স্বাভাবিক। আমরা যদি হতাশায় ভুগি তাহলে এই মামলা সত্যি কথা বলতে কি 22 সাল থেকে 2025 মে মাস 17-18 বার মামলাটা উঠেছে। আমরা মামলা চালাতে পারতাম না, আমরা ধৈর্যচ্যুতি হতাম, আমরা হতাশায় জর্জরিত হতাম, মামলা আমরা ছেড়ে দিয়ে চলে আসতাম, যেটা এই রাজ্যের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মাননীয়ার উদ্দেশ্যই এটা। যেমনভাবে হোক মামলাটাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করো, এবং তাতে সফলতা পেয়েছে, আমরা মনে করি সফলতা পেয়েছে। না একটা অ্যাডমিশন স্টেজে মামলা 16-17 বার উঠবে, মামলাটা শুনবে না, এটা হতে পারে। দিনের পর দিন আমরা চিঠি দিয়েছি প্রধান বিচারপতি মাননীয় চন্দ্রচূড় মহাশয় যখন ছিলেন তার কাছে, মাননীয় বিচারপতি প্রধান বিচারপতি খান্না মহাশয়ের কাছেও আমাদের অনেকবার চিঠি গেছে যে যাতে মামলাটা শোনা হয়। এরপর মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে যে আমরা আশার আলো দেখতে পেয়েছি, সেই আশার আলো আগামী 7 তারিখে যাতে সেটা হয়, সেই আশা রেখেই আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার বন্ধু।